আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7.2 এর যে নমুনা প্রশ্ন আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি এখানে দেখি আমাদের যে নমুনা প্রশ্নগুলো আছে, প্রথম যে প্রশ্নটা আছে বলা আছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের, অর্থাৎ ত্রিভুজটা সমদ্বিবাহু হতে হবে। সমদ্বিবাহু মানে কি? দুই বাহু সমান এবং সমকোণী হতে হবে। তো আমরা সমকোণী ত্রিভুজ তো আমরা আঁকতে পারি, সমকোণী ত্রিভুজ দেখতে এরকম দেখা যায়। এখন এইটাকে আবার সমদ্বিবাহু বানাতে হবে। তো সমদ্বিবাহু মানে দুই বাহু সমান, এখানে কোন দুই বাহু সমান হবে? এই লম্ব আর ভূমি সমান হবে। অতিভুজ কখনো সমান হবে না। মনে রাখবা, সমকোণী ত্রিভুজের অতিভুজ কখনোই লম্ব ভূমি এদের কারো সমান হবে না। অতিভুজ সব সময় বড় হবে। তো এই জন্য যেহেতু এটা সমকোণী এবং সমদ্বিবাহু, দুই বাহু সমান, তার মানে লম্ব আর ভূমি সমান হবে। আচ্ছা, এখন বলতেছে সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। এই যে সমান বাহু যে দুইটাই, প্রত্যেকটা 18 সেন্টিমিটার করে। এখন বলতেছে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে এখানে দুইটা 18 গুণ দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা দুইটা 18 গুণ দিয়ে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় আমরা একটু দেখি। ওকে, তাহলে হচ্ছে 162। তার মানে এটার অ্যান্সার কি হবে? 162 বর্গ সেন্টিমিটার। শেষ। এবার আসো 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন আমাদের বলা হচ্ছে রম্বসের 4টি বাহু পরস্পর সমান। এটা সঠিক। রম্বস দেখতে এইরকম, রম্বসের 4টা বাহুই সমান হয়। এই যে রম্বসের 1 2 3 4 এই 4টা বাহুই সমান হবে, এটা সঠিক। বিপরীত কোণগুলো পরস্পর সমান বা বিপরীত কোণ সমান, এটাও সঠিক। রম্বসের এই কোণ আর এই কোণ, এই বিপরীত কোণ সমান, অথবা এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ সমান, এটাও কিন্তু সঠিক। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাও সঠিক। এই যে এটা একটা কর্ণ, এটা আরেকটা কর্ণ, একটা কর্ণ আরেকটা কর্ণকে যেখানে ছেদ করে সেখানে সমান দুই ভাগে ছেদ করে, তো সমদ্বিখণ্ডিত করে, এটা সঠিক। এবং ছেদ করার সময় 4টা কোণ উৎপন্ন করে, যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে 4টা। আর এই 4টা কোণই 90 ডিগ্রি, অর্থাৎ 4টা কোণই সমকোণ। তার মানে সমকোণে সমান দুই খণ্ডে বিভক্ত করে, এটাও সঠিক। তার মানে এটার অ্যান্সার কি হবে? 1 2 3 সবগুলি। 3 নম্বর আর 4 নম্বর প্রশ্ন করতে গেলে আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের হেল্প নিয়ে আমাদের এটা করতে হবে। দেখো, এখানে আমাদের বলা হচ্ছে ইএফ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। ইএফ মানে কোনটা? এই যে এই বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য কত, এটা আমাদের বের করতে হবে। আমাদের দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে বিএফ এর মান 2 সেন্টিমিটার। বিএফ মানে এই যে এই বাহুটা, এই বাহুটা দেওয়া আছে আমাদের 2 সেন্টিমিটার। আর বিই এটার মান দেওয়া আছে 3 সেন্টিমিটার, এই যে এটার মান দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে তো এটা খুব সহজেই করা যায়। কেন? দেখো, আমি যে লাল কালার দিয়ে যে ত্রিভুজটা অঙ্কন করলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে এখানে যে চিহ্নটা আছে এটা দিয়ে বুঝে এটা 90 ডিগ্রি। সো 90 ডিগ্রির বিপরীত বাহু যেটা, এটা হচ্ছে অতিভুজ। আর বাকি একটা বাহু হবে লম্ব, একটা বাহু হবে ভূমি। তুমি এটাকে লম্ব ধরো, এটাকে ভূমি ধরো, ওইটাতে কোনো প্রবলেম নাই। ওকে, এখন আমাদের বের করতে হবে লম্ব। তো পিথাগোরাসের সূত্র যদি আমরা দেখি, পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা এখান থেকে আমাদের লম্বটা বের করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, অতিভুজ স্কয়ার ঠিকঠাক রাখি, প্লাস ভূমি স্কয়ার বাম পাশে আসলে হয়ে যাবে মাইনাস ভূমি স্কয়ার, ওই পাশে থাকবে শুধু লম্ব স্কয়ার। তাহলে এখন স্কয়ারকে যদি আমি এই পাশে যদি শুধু লম্ব রাখি, স্কয়ারকে এই পাশে আনলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এর উপর রুট হয়ে যাবে। এখন অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে 3, তার মানে 3 স্কয়ার, মাইনাস ভূমির মান কত? ভূমির মান হচ্ছে 2, 2 স্কয়ার। আর এই জায়গায় লম্বের জায়গায় লম্ব, 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 3 স্কয়ার মানে 9, 2 স্কয়ার মানে 4, 9 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 5, তার মানে এটার মান হবে √5। লম্বের মান আমরা পেয়ে গেলাম, লম্বের মান হচ্ছে √5। তাহলে ইএফ বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম √5, অ্যান্সার হচ্ছে খ। এবার আসো 4 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এবিসিডি এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তুমি যদি একটু খেয়াল করো, এখানে বলা আছে এবিসিডি একটা আয়তক্ষেত্র। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো দৈর্ঘ্য হচ্ছে আমাদের এডি, প্রস্থ হচ্ছে আমাদের সিডি বা এবি, যাই হোক। এখন দৈর্ঘ্য আমরা খুব সহজে বের করতে পারবো, প্রস্থ খুব সহজে বের করতে পারবো। কিভাবে? দেখো ভাইয়া, প্রস্থ এখানে প্রস্থের অর্ধেক, এই যে বিএফ, এটা দেওয়া আছে আমাদের কত? প্রস্থের অর্ধেক, এই বিএফটা আমাদের দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে বিএফ যদি 2 সেন্টিমিটার হয়, এএফও কত হবে? এএফও 2 সেন্টিমিটার হবে। তাহলে এই টোটালটা কত হবে? এবি কত হবে? এবি হবে 2 আর 2 যোগ করলে 4। তার মানে প্রস্থটা আমরা পেয়ে গেলাম কত? প্রস্থটা হচ্ছে 4 সেন্টিমিটার। এবার আসো দৈর্ঘ্য। দেখো, এই দুইটা কর্ণ যেই বিন্দুতে ছেদ করছে, এটা হচ্ছে একদম আয়তক্ষেত্রের মাঝখানের বিন্দু। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত √5 হলে এখান থেকে এতটুকু হবে কি?
√5। তাহলে এখান থেকে এতটুক √5, এখান থেকে এতটুক √5, দুইটা √5 যোগ করলে এই পুরোটা পাবো। √5 আর √5 যোগ করলে হবে 2√5, তার মানে এই পুরোটা √5, এই পুরোটা √5 হলে এই উপরের এই পুরোটাও তো √5, সরি 2√5। এই দেখো এই পুরোটা হচ্ছে 2√5, এই √5 আর এই √5 যোগ করলে 2√5, তাহলে উপরেরটাও 2√5 হবে। তার মানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2√5। এখন ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, 2√5 এর সাথে 4 গুণ করলে হবে 8√5। তার মানে ক্ষেত্রফল হচ্ছে আমাদের 8√5 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমরা এই যে 4টা এমসিকিউ ছিল ভালোভাবে সমাধান করলাম। পরবর্তীতে অন্য আরেকটা ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনী 8.5-এর শুরুতে যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে যে এমসিকিউটা দেখতে পাবো যে এখানে বলা আছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, পূরককোণ। দেখো, আমরা প্রথমে আমাদের বুঝতে হবে যে অধিচাপ উপচাপ জিনিসটা কি। আমি যদি এখানে একটা বৃত্তের মাধ্যমে বুঝাই, প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা হচ্ছে বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র। এখন এই বৃত্তের এই যে চারদিকে যে লাল অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বৃত্তের পরিধি। এখন এই পরিধি থেকে একটা অংশ কাটলেই সেটাকে বলা হয় বৃত্তচাপ। তো এখন উপচাপ আর অধিচাপ কি? এখন তুমি যে অংশটা কাটছো সেটা যদি বৃত্তের অর্ধেকের বেশি হয় তাহলে সেটা অধিচাপ, যদি অর্ধেকের কম হয় তাহলে সেটা উপচাপ। বুঝো না এই ব্যাপারটা, তাই না? এই যে দেখো আমি আবার বুঝাই দিচ্ছি। এখানে মনে করো যে আমি এই যে এইখান থেকে এখান পর্যন্ত এতটুকু অংশ কাটলাম, এ বি, এই যে এ বি অংশ কাটলাম, এই যে এ বি অংশটা, এটাকে কিন্তু আমি উপচাপ বলবো, কারণ এই নীল অংশটা তুমি দেখো বৃত্তের অর্ধেকের থেকেও কম। কিন্তু আমি যদি এই বি অংশটাকে অনেক বড় করে নেই, মনে করো এ নিলাম এখানে, বি নিলাম আমি এখানে, এই যে এখন এটার দিকে যদি তুমি খেয়াল করো, এটা কিন্তু অনেক বড়, এটা বৃত্তের অর্ধেকের থেকে বড়। তার মানে এই এ বি যে চাপটা, এটাকে উপচাপ বলবো না, এটাকে বলবো অধিচাপ। সো এখন এ বি একটা অধিচাপ। এই অধিচাপের মধ্যে অন্তর্লিখিত কোণ, দুইটা টাইপের কোণ হবে, একটা হচ্ছে দণ্ডায়মান কোণ আর একটা হচ্ছে অন্তর্লিখিত কোণ। সো অন্তর্লিখিত মানে কি? নিজের দিকে, নিজের ভিতরে যে কোণটা, এই যে এখান থেকে এই ভিতরের দিকে কোণ হবে। এই তো ভিতরের দিকে কি চাপের মধ্যেটা, এই উপচাপের অধিচাপের মধ্যেই কোণটা হবে। এই এ থেকে তুমি এখানে যোগ করো, বি থেকে এখানে যোগ করো, এই যে কোণটা, এই কোণটা কি সূক্ষ্মকোণ না স্থূলকোণ, এটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি ভালো করে দেখো এই কোণটা 90 ডিগ্রি ছোট। কেন? কারণ 90 ডিগ্রি হলে কেমন দেখাইতো আমি একটু দেখাই। 90 ডিগ্রি যদি হতো তাহলে এই যে এইরকম ভাবে এসে এরকম ভাবে লম্ব হইতো, তাই না? তার মানে দেখেই বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি ছোট। সো অধিচাপের অন্তর্লিখিত কোণগুলো সবসময় 90 ডিগ্রি ছোট হবে, মানে সূক্ষ্মকোণ। তাহলে এটার অ্যান্সার কি হবে? আমাদের এই প্রশ্নটার অ্যান্সার হবে সূক্ষ্মকোণ। তাহলে এটার অ্যান্সার সূক্ষ্মকোণ কোথায়? যে ক নাম্বারটা, বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। আচ্ছা, 2 নম্বর প্রশ্নের মধ্যে আসি। 2 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে কি, হাফ ইসিডি কোণ কত ডিগ্রি? হাফ ইসিডি কোণ। আচ্ছা, এখানে আমাদের একটু বুঝতে হবে যে হাফ ইসিডি বলতে ইসিডি কোণটা বোঝাচ্ছে এই যে ইসিডি, এই যে এই কোণটার মান কত, আগে এটা বাইর করো। ইসিডি কোণের মান কত, এটা আগে আমরা বাইর করব। দেখো, কোনো একটা চতুর্ভুজ যদি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হয় তাহলে চতুর্ভুজটার বিপরীত কোণ দুইটার যোগফল 180 ডিগ্রি। বুঝি নাই ব্যাপারটা? বুঝাই দিচ্ছি। মনে করো এই যে একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ হয় অন্তর্লিখিত, অন্তর্লিখিত মানে বুঝো, অন্তর্লিখিত মানে হচ্ছে চতুর্ভুজের 4টা কৌণিক বিন্দুই বৃত্তকে স্পর্শ করে থাকবে। অর্থাৎ এই যে দেখো এই চতুর্ভুজটা দেখো, এই যে এ কোণা, বি, এই ডি যে কৌণিক বিন্দু আছে, সি যে কৌণিক বিন্দু আছে, বি যে, সবগুলো বৃত্তকে স্পর্শ করে আছে। বৃত্তের একদম ভিতরেও থাকা যাবে না, বাইরেও থাকা যাবে না, বৃত্তকে স্পর্শ, পরিধিকে স্পর্শ করে থাকতে হবে। তাহলে সেটাকে বলা হয় কি? অন্তর্লিখিত চতুর্ভুজ। তো আমি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ অঙ্কন করলাম।
এই যে এটা হচ্ছে মনে করো একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। সো এই চতুর্ভুজের একটা বৈশিষ্ট্য আছে যদি অন্তর্লিখিত হয়, সেই বৈশিষ্ট্যটা কি, এই এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ দুইটা, এই দুইটার যোগফল 180, অথবা এই কোণটা আর এই কোণটা, কারণ এই দুইটা বিপরীত কোণ, এই দুইটার যোগফল 180। তাহলে এখন এই যে এ বি সি ডি, এই যে যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের এই যে এই কোণটা আর এটার বিপরীত দিকে কোন কোণটা, এটার বিপরীত দিকে কোণ হচ্ছে এই যে এই কোণটা, এই দুইটা কোণের যোগফল কত হবে, 180 হবে। সো এটা যেহেতু 80, এই কোণটা কত হবে ভাইয়া, 100 হবে। তার মানে বিসিডি কোণ, এই কোণটার মান হচ্ছে 100 ডিগ্রি। কেন, কারণ এই যে দুটো যোগ করলে তো 180 হইতে হবে, নিয়ম যেটা। এখন আমাদের আসলে এই কোণ বের করার লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে পাশের কোণটা, যে ইসিডি মানে এই কোণটা আমরা বের করব। তো এখন পাশের কোণটা কিভাবে বের করব, দেখো কোনো একটা সরল রেখার কোনো একটা বিন্দুতে এই এক পাশের কোণ টোটাল 180 ডিগ্রি। তো এখন এই সি বিন্দুতে এই পুরো কোণটা 180, তার মধ্যে এতটুক যদি 100 হয়ে যায়, এই যে বাকি যে কোণটা রইলো এই কোণটার মান কত হবে, অবশ্যই 80 ডিগ্রি। কেন, পুরো কোণটা 180, তার মধ্যে এতটুকু 100, তাহলে বাকিটা কত হবে, বাকিটা হবে 100, শুধু 80 ডিগ্রি, কারণ দুইটা যোগ করলে 180 হবে। তার মানে ইসিডি কোণ, এটার মান হচ্ছে 80 ডিগ্রি। সো হাফ অফ ইসিডি মান হচ্ছে 80। এবার 280 কাছে কয়বার যাবে, 40 দ্বিগুণে 80। তার মানে হাফ অফ ইসিডি, এটার মান হচ্ছে 40 ডিগ্রি, অর্থাৎ 80-কে হাফ দিয়ে গুণ করলে 40 ডিগ্রি হয়ে যায়। এবার আসো আমরা সর্বশেষ প্রশ্নটা দেখি। এখানে এখানে আমাদের বলা আছে এবিসি ত্রিভুজের, এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে বিওসি কত ডিগ্রি। আচ্ছা, তো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমাদের বলা হচ্ছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো আশা করি তোমরা সবাই জানো। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে এটা তিনটা বাহুই সমান হবে এবং তিনটা কোণই সমান হবে। এই তিনটা কোণের মান কত হবে জানো, এটার মান হবে 60, এটার মান হবে 60, এটার মান হবে 60। তিনটা বাহু সমান, তিনটা কোণও সমান এবং তিনটা কোণের মান 60 ডিগ্রি করে হবে। এখন আমাদের প্রশ্ন এখানে না, আমাদের প্রশ্নটা হচ্ছে ত্রিভুজটার নাম যদি হয় এবিসি, এই যে ত্রিভুজটার নাম যদি হয় এ বি সি, এখন এই ত্রিভুজের পরিকেন্দ্র ও, তো পরিকেন্দ্রটা তুমি বের করতে, মনে করো পরিকেন্দ্র হচ্ছে একদম এই ত্রিভুজের মাঝখানে যে বিন্দুটা, এইটা ঠিক আছে পরিকেন্দ্র। এখানে তুমি তিনটা বাহুকে সমদ্বিখণ্ডিত করলে যেখানে মিলিত হবে সেটা পরিকেন্দ্র আর কি। এখন এখানে বলা হচ্ছে বি ও সি কোণ কত, এই যে বি এর সাথে তুমি এটা কেন্দ্র, পরিকেন্দ্রটা হচ্ছে ও, তো সি এর সাথে তুমি ও যোগ করো, এ এর সাথে তুমি ও যোগ করো। তো একটা জিনিস জানি, একটা বিন্দুতে টোটাল কোণ কত ডিগ্রি জানো, 360 ডিগ্রি। যে কোনো একটা বিন্দুতে টোটাল কোণ কত জানো, এই উপরে 180 নিচে 180, তাহলে টোটাল কত হয় 360। তাহলে এই যে ও বিন্দুতে টোটাল কোণটা কত হবে 360। এখন এই 360-কে সমান 3 ভাগে ভাগ করব, কারণ দেখো এর সাথে ও, সি এর সাথে ও এবং বি এর সাথে ও, পরিকেন্দ্র যখন যোগ করব আমরা, সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্রের সাথে যখন তিনটা শীর্ষবিন্দু যোগ করব, তাহলে তিনটা কোণ উৎপন্ন হবে এবং এই তিনটা কোণ সমান হবে। তাহলে পুরোটা যেহেতু 360, 360-কে এখন সমান 3 ভাগে ভাগ করে দিতে হবে। তো আমরা এক কাজ করি, ক্যালকুলেটরের মধ্যে আমরা এক কাজ করি, 360-কে 3 দিয়ে ভাগ করি, 360 ভাগ 3, তাহলে 120। তার মানে এই কোণটা 120, এই কোণটাও 120 এবং এই কোণটাও 120। তো এখন আমাদের প্রশ্নে বলছে বিওসি, বিওসি মানে এই কোণটা, তাহলে এই কোণটার মান কত হবে 120 ডিগ্রি, শেষ। তো এরই মাধ্যমে আমরা এই প্রশ্নটা সমাধান করলাম। এই টাইপের 3টা এমসিকিউ ছিল, সবগুলো সমাধান হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরো একটি ক্লাসে। আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের 8.5 অনুশীলনের যে নমুনা প্রশ্ন আছে, সেই নমুনা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এখানে 4টা এমসিকিউ আছে, আমরা যে 4টা এমসিকিউ বোঝার চেষ্টা করি। দেখো প্রথমে আমরা 1 নম্বর এমসিকিউটা যদি দেখি, এখানে আমাদের
বলা আছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স এর মান কত, এখান থেকে আমাদের এক্স, এই যে এই এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তো দেখো এক্স এর মান আমরা এখানে নির্ণয় করতে পারি, কয়েকভাবেই এটা নির্ণয় করা যায়। প্রথমে খুবই সহজ একটা উপায় হচ্ছে যে কোনো একটা বৃত্তের এই যে যদি আমি এখানে আঁকি, এটাকে কি বলা হয়, কেন্দ্রস্থ কোণ, আর এটাকে আমরা বলবো কি, বৃত্তস্থ কোণ। এই যে একই চাপ, এই চাপটার নাম মনে করো এ বিডি, এই যে বি, এটা হচ্ছে ডি, এই বিডি চাপের উপর এই যে বিওডি, এটা কেন্দ্রস্থ কোণ, আর বিএডি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্ক হচ্ছে কেন্দ্রস্থ কোণের মান যত হবে বৃত্তস্থ কোণের মান তার অর্ধেক হবে। তো কেন্দ্রস্থ কোণ যেহেতু এখানে 108 ডিগ্রি বলা আছে, তাহলে এটা কত হবে, 108-এর অর্ধেক, 108-এর অর্ধেক হচ্ছে 54, তার মানে এই উপরের এই কোণটা, এই যে এই কোণটার মান কত হবে, এই কোণটার মান হবে 54 ডিগ্রি, কারণ এটা 108 হলে 108-এর অর্ধেক হবে ওটা 54 ডিগ্রি। আচ্ছা এবার আসো, আমাদেরকে তো বের করতে বলছে এক্স, এক্স এর মান কিভাবে বের করব? দেখো কোনো একটা বৃত্তে যদি একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়, কোনো একটা বৃত্তে মনে করো এই যে একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়, অন্তর্লিখিত মানে চতুর্ভুজের চারটা কোণায় বৃত্তের পরিধিকে স্পর্শ করে থাকতে হবে, তাহলে সেটাকে বলা হয় চতুর্ভুজটা অন্তর্লিখিত আছে। এখন এই অন্তর্লিখিত থাকলে এই চতুর্ভুজের প্রত্যেকটা কোণ, যেমন এই কোণটা আর এটার বিপরীত দিকে যে কোণ আছে, এই দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। অথবা এই কোণটা এই কোণের বিপরীত দিকে কোণ আছে কি, এইটা, এই বিপরীত কোণ দুইটা, এই দুইটার যোগফল হবে 180 ডিগ্রি। সো তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে যে আমাদের যে চিত্রটা আছে, এখানে একটা চতুর্ভুজ আছে, একটু ভালো করে খেয়াল করো, এ বি সি ডি, এটা কিন্তু অন্তর্লিখিত চতুর্ভুজ, চার বাহু বিশিষ্ট দেখো চতুর্ভুজ অবশ্যই, এবং চারটা কোণায় বৃত্তকে স্পর্শ করে আছে। তাহলে বিপরীত কোণগুলোর যোগফল কত হবে, 180। তাহলে এই যে এটা 54 ডিগ্রি, এটার বিপরীত কোণ যেটা এক্স, এই দুইটাকে যোগ করলে 180 হতে হবে। তার মানে 54 আর এক্স, এই 54 যোগ এক্স, এই দুইটাকে যোগ করলে অবশ্যই 180 হতে হবে, কারণ যেহেতু অন্তর্লিখিত আছে। তাহলে এক্স এর মান কত ডিগ্রি হবে, 54 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 180 থেকে আমরা বিয়োগ করে দিব 54, 180 থেকে যদি 54 বিয়োগ করি কত হয় দেখি তো, 180 বিয়োগ 54, অ্যান্সার আসে তোমার 126 ডিগ্রি। তার মানে একের অ্যান্সার হচ্ছে ক, এক্স এর মান আমাদের নির্ণয় করতে বলছে, এক্স এর মান 126 ডিগ্রি। ওকে এবার আসো দুই নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এদের একটির ব্যাস 8 সেন্টিমিটার, অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? দেখো বহিঃস্পর্শ মানে হচ্ছে বাইরের দিক থেকে স্পর্শ, এই যে একটা বৃত্ত, এই যে আরেকটা বৃত্ত, এই দুইটা বৃত্তে বাইরের দিক থেকে একটা আরেকটাকে স্পর্শ করে, এটাকে বলা হয় বহিঃস্পর্শ। এখন প্রশ্ন আমাদের কাছে জানতে চেয়েছে এই দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটা কত? তো এই দূরত্বটা হচ্ছে দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফল, এই যে এই বৃত্তের ব্যাসার্ধ আর এই বৃত্তের ব্যাসার্ধ দুটো যোগ করলে যা হবে তা। তো এখন তুমি যদি দেখো একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ না, অনেক সময় আমরা এটা খেয়াল করি, এটা খেয়াল করতে হবে ব্যাস না ব্যাসার্ধ দেওয়া আছে। তো ব্যাস দেওয়া আছে 8, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস 8 হলে ব্যাসার্ধ হবে 8-এর অর্ধেক। 8-এর অর্ধেক কত ভাইয়া, 8-এর অর্ধেক হচ্ছে 4, তাহলে ব্যাসার্ধ কত পাইলাম আমরা, ব্যাসার্ধ পাইলাম আমরা 4। আচ্ছা আরেকটার ব্যাসার্ধও হলো 4, দুইটার ব্যাসার্ধই 4, এটা কিন্তু ডাইরেক্ট ব্যাসার্ধই দেওয়া আছে, এটা তার ব্যাস দেওয়া নাই। তাহলে একটার ব্যাসার্ধ 4, আরেকটার ব্যাসার্ধ, দুইটার ব্যাসার্ধই হচ্ছে 4 4। তাহলে এখন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে, দুইটা 4 যোগ করে দিতে হবে, দুইটা ব্যাসার্ধ যোগ করে দিতে হবে, দুইটা ব্যাসার্ধ যোগ করলে হয় 8, তার মানে অ্যান্সার হচ্ছে 8, খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্র দিয়ে আমাদের 3 আর 4 নাম্বার প্রশ্নের উত্তর করতে বলতেছে। তো চলো চিত্রটা দেখতে একটু ভয়ঙ্কর লাগতেছে না, সমস্যা না, আমরা এটা সমাধান করতে পারবো। আসো এখানে আমাদের চিত্রের মধ্যে একটা চিত্র দিয়ে বলতেছে বিওসি কোণের মান কত আছে, বিওসি কোণ বের করবো আমরা, সমস্যা নাই, বাট বলছি কি সেটা আমরা একটু দেখি। বলা আছে এ বিওসি রেখাংশদ্বয় বিসিডি বৃত্তের স্পর্শক, এই যে এ বি আর এসি, এটা এই বিসিডি যে বৃত্তটা আছে এই বৃত্তের দুইটা স্পর্শক, ও হচ্ছে কেন্দ্র, আর বিএসি কোণের মান 60 ডিগ্রি, যে বিএসি এই কোণটার মান বলে দেওয়া আছে, এই কোণটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। এখন তোমাকে বের করতে হবে কি, তোমাকে বের করতে বলতেছে বিওসি, মানে এই যে এই কোণটা বের করতে বলছে। সো সহজ, কেমনে দেখো, কোনো একটা বৃত্ত এবং সেই বৃত্তের মধ্যে যদি একটা স্পর্শক থাকে, এই স্পর্শকের সাথে বৃত্তের কেন্দ্র দিয়ে যদি এই স্পর্শক বরাবর একটা ব্যাসার্ধ আঁকো, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয় এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তুমি দেখো এখানে প্রশ্নে বলা আছে, দেখো এসি আর এ বি এই দুটো হচ্ছে স্পর্শক, তাহলে এসি যেহেতু স্পর্শক
এবং ওসি একটা ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, তাহলে এই কোণটার মান কত ডিগ্রি ভাইয়া? এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। সেম ভাবে শুধু এসি স্পর্শক না, এবিও কিন্তু স্পর্শক। তাহলে এই যে দেখো এবি, এটাও কিন্তু একটা স্পর্শক। এই স্পর্শকটা এই ব্যাসার্ধের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি। মনে রাখবা, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটাও 90 ডিগ্রি। এখন সহজ কিভাবে দেখো, এটা কিন্তু একটা চতুর্ভুজ হয়ে গেছে, ও বি এ সি, এটা কিন্তু একটা চতুর্ভুজ। এই যে দেখো, চার বাহু, এক বাহু, দুই বাহু, তিন বাহু, চার বাহু দ্বারা আবদ্ধ। এখন চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। তার মানে এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই চারটা কোণ যোগ করে 360 হয়ে যাবে। সো এই কোণের মান কত? 90। এই কোণের মান কত? 60। এই কোণের মান কত? 90। আর এই কোণের মান নাই, এটাই জানতে চাচ্ছে আমাদের কাছে বিওসি। এই যে বিওসি, এটা সহজ যোগ করলে টোটাল কত হবে? 360 ডিগ্রি। টোটাল কত হবে? 360 ডিগ্রি। এখন যদি আমরা এই তিনটা যোগ করে ফেলি আগে বাম পক্ষে, 90 90 180, 180 সাথে যদি 60 যোগ করি তাহলে হবে 240 ডিগ্রি। আর এখানে আছে কি? বিওসি সমান কত? 360। এখন বিওসি কোণ সমান কত হবে? বিওসি কোণ সমান হবে 360 ডিগ্রি প্লাস 240, ওই পাশে গেলে মাইনাস 240 হয়ে যাবে। 360 থেকে যদি আমরা 240 বাদ দেই তাহলে হবে 120 ডিগ্রি। তার মানে বিওসি কোণ, এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে এই যে ভিডিওটা তুমি আরেকবার দেখো, এই এই আমি যে বুঝাইলাম এটা আরেকবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবার আসো 3 নাম্বার প্রশ্ন শেষ, আমরা 4 নাম্বার প্রশ্নে আসি। 4 নাম্বার প্রশ্ন ওই চিত্র সংক্রান্ত। প্রথমে বলতেছে বিডিসি সমান বিএসি, এটা সঠিক কিনা আমরা একটু দেখি। সো এখানে আরেকটা কথা বলা আছে, ডি হচ্ছে বিডিসি চাপের মধ্যবিন্দু। এই যে বিডিসি যে চাপটা আছে, এই চাপটার মধ্যবিন্দু হচ্ছে ডি। এখন প্রথমে আমাদের বলা হচ্ছে বিডিসি সমান বিএসি। আচ্ছা, আমরা একটু দেখি তো বিডিসি আর বিএসি সমান হয় কিনা। এটা আমরা মুছে ফেললাম। দেখো, বলা হচ্ছে বিডিসি সমান বিএসি। আমরা যদি এখানে খেয়াল করি, বিডিসি মানে কোনটা? বিডিসি, এই যে এই কোণটা। আর বলছে বিএসি, এই কোণটা। এই দুইটা কোণ হচ্ছে সমান, এটা হচ্ছে আমাদের বলা হচ্ছে। তো আমরা আসলে এটা একটু প্রমাণ করার চেষ্টা করি এই দুইটা কোণ সমান কিনা। দেখো, আমরা অলরেডি 3 নাম্বার প্রশ্নে আমরা অলরেডি প্রমাণ করছি যে বিওসি, এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। বিওসি মানে কোনটা? এই যে দেখো, এই যে বিওসি, এই কোণটার মান অলরেডি আমরা প্রমাণ করছি কত ডিগ্রি? 120 ডিগ্রি। এখন এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত? এই কোণটা তো প্রশ্নেই বলে দেওয়া আছে। দেখো, এই কোণটার মান, বিএসি কোণের মান প্রশ্নেই বলে দেওয়া আছে 60 ডিগ্রি। এই যে এই কোণটার মান বলে দেওয়া আছে 60 ডিগ্রি। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা জানি কোন বৃত্তে, এই যে দেখো একটা বৃত্ত অঙ্কন করলে এই বৃত্তের মধ্যে একটা চাপ যদি আমরা নেই, মনে করো এই যে একটা চাপ নিলাম এবি চাপ, এবি চাপের মধ্যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। যেটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তো এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ একটা সম্পর্ক আছে, এই কোণটা যত হবে বৃত্তস্থ কোণটা তার অর্ধেক হবে। এটা যদি 100 হয় এটা হবে 50, বৃত্তস্থ কোণটা ছোট হবে। তো তুমি এখানে খেয়াল করো, আমি একটা অন্য কালার দিয়ে বুঝাই, যে একটা ব্লু কালার নিয়ে বুঝাইলাম। দেখো, এটা হচ্ছে আমাদের বৃত্ত, এই যে এটা হচ্ছে বৃত্ত। এই বৃত্তের মধ্যে একটা চাপ আমি নিলাম হচ্ছে এই বিসি, এই চাপটা আমি নিলাম, এই যে বিসি চাপ। এই বিসি চাপের মধ্যে কেন্দ্রস্থ কোণ কোনটা বলো তো ভাইয়া? বি ও এই বি ও সি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এই কেন্দ্রস্থ কোণের মান কত? 120 ডিগ্রি। এবার একটা বৃত্তস্থ কোণ আঁকি। এই দেখো, বি থেকে ডি, সি থেকে ডি, এটা হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। এই যে চাপের মধ্যে এটা হচ্ছে কেন্দ্রস্থ, এটা বৃত্তের মধ্যে হচ্ছে এটা বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের মান কত হবে বলো তো? কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেন্দ্রস্থ কোণ 120 হলে এটা হবে 60 ডিগ্রি। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম বিডিসি কোণের মান 60 ডিগ্রি। সো বিডিসি কোণও 60 ডিগ্রি, বিএসি কোণের মানও 60 ডিগ্রি। আমাদের তো প্রশ্ন এটাই বলছে বিডিসি সমান বিএসি। এই যে দেখো, প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের এটাই জানতে চেয়েছে, বিডিসি সমান বিএসি। এটা কিন্তু সঠিক, বিডিসি সমান বিএসি কিন্তু সঠিক। আচ্ছা, এবার আসো পরবর্তী প্রশ্নে বলছে বিএসি সমান হাফ অফ বিওসি। বিএসি সমান হাফ অফ বিওসি। আচ্ছা, দেখি তো এটা হয় কিনা। হাফ অফ বিএসি, আচ্ছা বিএসি সমান হাফ অফ বিওসি, এটা আমরা একটু দেখি। তো আমরা যদি এখানে খেয়াল করি, দেখো বিএসি মানে এই কোণটা, যেটার মান প্রশ্নে বলা আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর বলতেছে এটা সমান হচ্ছে হাফ অফ বিওসি। বিওসি মান আমরা 3 নাম্বার প্রশ্নে বের করেছি 120 ডিগ্রি, এই কোণটার মান 120 ডিগ্রি।
আসলেই তো তাই। এই যে বিএসি মানে 60 ডিগ্রি, আর এই বিএসি সমান বলতেছে কি, এই বিএসি সমান বলতেছে হাফ অফ বিওসি। তো বিএসির মান 60 ডিগ্রি সমান হাফ অফ বিওসির মান কত, বিওসির মান 120, এই যে এটার মান তো 120 আমরা বের করছি, 120 এর কাছে কয় বাদ যাবে, 60, 60 বাদ যাবে, তার মানে 60 সমান 60, মানে এটাকে হাফ দিয়ে গুণ করলে তো 60ই হয়। তার মানে বিএসি কোণ আর হাফ অফ বিওসি কোণ দুইটাই হচ্ছে সমান, তার মানে আমাদের দ্বিতীয় যে অপশনটা ছিল সেই অপশনটাও সঠিক, এই 2 নম্বর অপশনটাও কি সঠিক। 3 নম্বর অপশনে বলতেছে বিওসি সমান হচ্ছে ডিবিসি প্লাস বিসিডি। বিওসি, এই বিওসি কোণের মান কত, বিওসি কোণের মান তো 120, 120 সমান বলতেছে ডিবিসি প্লাস বিসিডি। আচ্ছা, ডিবিসি প্লাস বিসিডি মানে কোনটা আমরা একটু দেখি। ডিবিসি প্লাস বিসিডি, ডিবিসি মানে এই কোণটা আর বিসিডি মানে এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে সমান বলতেছে, এই দুইটা কোণের যোগফলের সমান। প্রশ্নে কি বলা হয়েছে দেখো, প্রশ্নটা আমি এখানে আবার লিখছি। প্রশ্নটা বলা হচ্ছে বিওসি কোণ সমান ডিবিসি প্লাস বিসিডি। দেখো আমরা যদি এখানে একটা ত্রিভুজের দিকে খেয়াল করি, এখানে একটা ত্রিভুজ আছে, এই যে ডি বি সি, এই যে একটা ত্রিভুজ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ভাইয়া, 180 ডিগ্রি। সো অলরেডি তুমি ডিবিসি কোণ, এই কোণটার মান কিন্তু তুমি বের করে ফেলেছো, সরি বিডিসি কোণ, এই যে বিডিসি কোণটার মান কিন্তু তুমি জানো কত, বিডিসি কোণের মান হচ্ছে তোমার 60 ডিগ্রি। কেমনে, ওই যে দেখো তুমি 1 নাম্বার অপশনে প্রমাণ করছিলা না, 1 নাম্বার অপশনে প্রমাণ করছিলা যে বিডিসি আর বিএসি সমান, এই যে বিডিসি আর বিএসি সমান, এই যে বিএসি আর বিডিসি সমান, তার মানে বিএসি যেহেতু 60, তাহলে বিডিসি এটার মানও 60 ছিল, এটার মানও কত ছিল, 60 ছিল। এখন আসো ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমি তোমাকে বলছি 180 ডিগ্রি। তো এই যে লাল ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই লাল ত্রিভুজটার উপরের কোণটা, এই যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কত হইতে হবে, বাকি দুইটা যোগ করলে কত হইতে হবে, এই যে এই ডিবিসি আর বিসিডি এই দুইটা কোণকে যোগ করলে কত হতে হবে, এই দুইটা কোণকে যোগ করলে 120 হইতে হবে। কেন ভাই, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, এই দুইটা মিলে অবশ্যই 120 হইতে হবে, কারণ 120-এর সাথে এই 60 মিলে 180 হয়, তার মানে এই ডিবিসি আর বিসিডি এই দুইটা কোণের যোগফল অবশ্যই 120 হইতে হবে। এই দুইটা কোণ, এই কোণ আর এই কোণ 120 হইতে হবে, 120 হলে তাহলে এই 3 নাম্বার কোণ যোগ করলে 180 হয়। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এই দুইটা কোণের যোগফল 120। এখন বিওসির মান কি 120, এই যে বিওসি মানে এই কোণটা কি 120, ইয়েস অবশ্যই, আমরা 3 নাম্বার অপশনে বের করছি না বিওসি 120, তাহলে এটাও তো 120 মিলে গেছে, তার মানে বিওসি সমান ডিবিসি প্লাস বিসিডি, এটা আমরা বলতে পারি। তার মানে আমাদের 3 নাম্বার অপশনটাও কিন্তু রাইট, এই যে এটাও কিন্তু আমাদের সঠিক। তাহলে অ্যান্সার দাঁড়াইলো কি 1 2 3 সবগুলো। তো এরই মাধ্যমে আমরা আমাদের সবগুলো প্রশ্ন সমাধান করে ফেললাম। আশা করি 4টা এমসিকিউই তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটা পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরো একটি ক্লাসে। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 10ম অধ্যায়ে অনুশীলনের কিছু প্রশ্ন আমরা সমাধান করব, এমসিকিউ প্রশ্ন। দেখো প্রথম প্রশ্নটা, এটা অনেকের কাছে অনেক চ্যালেঞ্জিং একটা প্রশ্ন, বাট ইনশাল্লাহ ভালো করে খেয়াল করো তাহলেই সমাধান হয়ে যাবে। তো দেখো এখানে বলা আছে একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3 হলে ছায়ার প্রান্ত বিন্দুতে সূর্যের উন্নতি কোণ কত। দেখো আমরা প্রথমে ধরে নিলাম এটা হচ্ছে দণ্ড আর এটা হচ্ছে তার ছায়া।
ঠিক আছে। এখন সূর্য কোথায় থাকে? সূর্য এই নরমালি এখানে থাকে। সূর্য এখানে থাকে বলেই এটাই ছায়া। তাহলে এখন এই এই যে আমরা যদি এটা যোগ করি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। এই যে আমরা যদি এটা যোগ করে ফেলি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখন উন্নতি কোণটা আসলে কোথায়? ওই সূর্যের উন্নতি কোণ যে কথা, এই গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ একই কথা। এই যে কোণটা হচ্ছে এইখানে হবে। এই যে সূর্য যখন এই নিচে ভূমির সমান্তরাল রেখার সাথে এই যে কোণটা, এটা হচ্ছে উন্নতি কোণ। তো উন্নতি কোণটা হচ্ছে থিটা। এটা আমাদের বের করতে হবে। কিন্তু এখানে একটা প্যাচ লাগাই দিছে, বলতেছে দণ্ডর দৈর্ঘ্যের বর্গটা কি হবে। এই যে দেখো, দণ্ডটার দৈর্ঘ্যের বর্গ কি হবে এটা বলে দিছে। এই দণ্ডের দৈর্ঘ্যের বর্গটা মানে বলা আছে যে একটা দণ্ডের দৈর্ঘ্য মানে হচ্ছে ওটার দৈর্ঘ্য যতটুকু, দৈর্ঘ্যের বর্গ মানে হচ্ছে স্কয়ার। একটা দণ্ডের দৈর্ঘ্যকে আগে স্কয়ার করলে কি হবে সেই জিনিসটা, স্কয়ারটা কি হবে এটার মান বলে দিছে। মানটা হচ্ছে ছায়ার যে দৈর্ঘ্য থাকবে তার বর্গের 1/3। তার মানে দণ্ডের দৈর্ঘ্যটা ডিপেন্ড করতেছে ছায়ার দৈর্ঘ্যের উপরে। মানে দণ্ডের দৈর্ঘ্যের বর্গটা কেমন হবে, তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3। তার মানে তোমাকে আগে ছায়ার দৈর্ঘ্য বের করতে হবে। তো ছায়ার দৈর্ঘ্যটা আমরা আগে ধরে নিলাম এক্স। ছায়ার দৈর্ঘ্যটা কি হবে, এক্স। এবার তাহলে দণ্ডের দৈর্ঘ্য কি হবে? দণ্ডের দৈর্ঘ্য তো আমরা সরাসরি আগে বাইর করতে পারতেছি না, তবে দণ্ডের দৈর্ঘ্যের বর্গটা বাইর করতে পারতেছি। যে দণ্ডের দৈর্ঘ্যের বর্গটা আমরা বাইর করতে পারবো কিভাবে? দণ্ডের দৈর্ঘ্যের বর্গ কেমন হবে সেটা তো বলেই দেওয়া আছে। বলছে ছায়ার যে দৈর্ঘ্য তার বর্গের 1/3। তাহলে দণ্ডের দৈর্ঘ্য বর্গ যেটা আর কি, যে এ বি, মনে করো এই দণ্ডের দৈর্ঘ্যটা কত, এ বি হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য। এখন এই দণ্ডের দৈর্ঘ্যের এই দৈর্ঘ্য যেটা তার বর্গ মানে স্কয়ারটা কেমন হবে সেটা বলে দিতে পারবো আমরা। আবারও বলতেছি, এই যে দণ্ডের দৈর্ঘ্যটা এ বি, এই এ বির স্কয়ারটা কেমন হবে, বর্গটা, এই দণ্ডের দৈর্ঘ্যের বর্গটা কেমন হবে, এই যে দেখো দণ্ডের দৈর্ঘ্যের বর্গটা কেমন হবে তা বলতে পারবো। কেমন হবে, ওই যে বলে দিছে বর্গ কি হবে, ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3। ছায়ার দৈর্ঘ্য কত ভাইয়া? ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এক্স। এই এক্স এর বর্গ ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3 মানে 1/3। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। আবারও বলতেছি, দণ্ডের দৈর্ঘ্যের বর্গ, দৈর্ঘ্য মানে কি, দণ্ডের দৈর্ঘ্যটা হচ্ছে এ বি। এই এ বির বর্গ মানে দণ্ডের দৈর্ঘ্যের বর্গ কি হবে বলছে প্রশ্নে, যে ছায়ার যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যের বর্গের 1/3। তো ছায়ার দৈর্ঘ্য এক্স, এক্স এর বর্গ এক্স স্কোয়ার, তার 1/3 মানে 1/3। তো এখন আমরা যদি এক কাজ করি, এখন এ বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে হবে এক্স স্কোয়ার বাই 3। এখন আমার তো এ বি স্কোয়ার দরকার না, আমার এ বি দরকার। তাহলে স্কোয়ারকে ওই পাশে পাঠাই দাও, স্কোয়ার ওই পাশে পাঠালে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এ বি সমান কি হয়ে যাবে, এ রুট ওভার এক্স স্কোয়ার বাই 3। এখন এক্স স্কোয়ারকে রুট করলে কত হয়, এই যে দেখো এক্স স্কোয়ারকে রুট করলে কত হবে, এই যে খেয়াল করো এই এক্স স্কোয়ারকে রুট করলে কত হবে, এক্স স্কোয়ারকে রুট করলে হবে এক্স, আর 3 কে রুট করলে হবে √3, তার মানে এক্স বাই √3। তাহলে দণ্ডের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত, দণ্ডের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এক্স বাই √3। তাহলে দণ্ডের দৈর্ঘ্যও পেয়ে গেলাম, ছায়াও পেয়ে গেলাম, কিন্তু আমাদের লাগবে কি, লাগবে এই কোণটা। সো কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। সো লম্ব আর ভূমির সূত্র কি ভাইয়া, লম্ব আর ভূমি নিয়ে সূত্র হচ্ছে ট্যান, আর কোণটার নাম হচ্ছে থিটা, সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এক্স বাই √3 আর ভূমি হচ্ছে শুধু এক্স। এখন লব হচ্ছে এক্স বাই √3 আর এই এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে। এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে উল্টায় যাবে, 1 চলে যাবে উপরে, এক্স চলে আসবে নিচে। এই এক্স কাটা যায়, তাহলে থাকে কি শুধু 1/√3। তাহলে ট্যান থিটার মান আমরা পেয়ে গেলাম কি 1/√3। সো এখন ট্যান থিটা সমান 1/√3 কে আমরা কি বলতে পারি, 1/√3 কে আমরা বলতে পারি ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ট্যান ট্যান কাটা যাবে, থিটার মান কত, 30 ডিগ্রি। তাহলে এই যে উন্নতি কোণটা আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। কি কাহিনী না? তা আশা করি বুঝতে পেরেছো যে এটা কিভাবে সমাধান করে। এবার আসো আমাদের প্রশ্ন 1 শেষ, আমরা প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি। 2 নম্বর প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, এই চিত্র দিয়ে বলতেছে এক্স এর মান কোনটি। এই চিত্র থেকে আমাদের বের করতে হবে এক্স এর মান নিচের কোনটা হবে। তো আসো আমরা এই চিত্র থেকে এক্স এর মান নির্ণয় করার চেষ্টা করি। এক্স হচ্ছে এই যে এই বাহুটা। তো দেখো এই যে আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করব, বি সি ডি যে ত্রিভুজটা আছে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে এখানে কোণ দেখে বুঝতে পারছেন 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু এটা তো অতিভুজ, লম্ব কোণটা হবে। তুমি যদি এখন আমাদের কোণ দেওয়া আছে এই কোণটা, এই কোণ তো দেওয়া নাই, এই কোণ দেওয়া আছে। তো যে কোণ দেওয়া আছে ওই কোণের সাপেক্ষে তুমি লম্ব ভূমি নির্ধারণ করবা। ওই কোণের বিপরীতে যে বাহুটা সেটা হচ্ছে লম্ব, কোণের বিপরীতে যে বাহুটা সেটা হচ্ছে লম্ব।
আর 90 ডিগ্রির বিপরীত বাহু তো অতিভুজ, তাহলে বাকি থাকে আর একটা বাহু, ওইটাই হচ্ছে ভূমি। তার মানে এক্স হচ্ছে আসলে ভূমি। তো এখন তোমাকে এক্স বের করতে হবে, মানে ভূমিটা তোমার বের করা লাগবে। দেওয়া আছে কিসের মান, যেটা বের করবা সেই বাহুটাকে তো নিবা, ভূমিকে নিবই। সাথে নিব কাকে, যে বাহুর মান দেওয়া আছে। কোন বাহুর মান দেওয়া আছে? লম্বের মান দেওয়া আছে। ভূমি আর লম্বের সূত্র কি ভাইয়া? ভূমি আর লম্বের সূত্র হচ্ছে tan। এখানে কোণের মান কত? 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্বের মান হচ্ছে 60 আর ভূমির মান হচ্ছে x। tan 60 ডিগ্রির মান শুধু √3, 60 ডিভাইডেড বাই x। এই √3 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। কোনাকুনি গুণ দাও, x আর √3 গুণ দিলে হবে x√3, আর 60 আর 1 গুণ দিলে হবে 60। এখন দেখো x সমান কি হবে? √3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 60 ভাগ √3। তো এখন দেখো 60 ভাগ √3 আছে, এই যে আছে। খ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। সো এইখানে আমাদের এই 2 নাম্বার প্রশ্নটাও সমাধান হয়ে গেল, যে x এর মান কত ডিগ্রি। x এর মান হচ্ছে আমাদের, সরি কত ডিগ্রি না, কত মিটার। x এর মান হচ্ছে আমাদের 60/√3 মিটার। 3 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের একটা চিত্র দিয়ে বলা হচ্ছে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ কত। দেখো কোন বিন্দুর উন্নতি কোণ কোথায় হয়, মনে করো এই যে একটা বিন্দু, এই বিন্দুর উন্নতি কোণ কোথায় হবে? নিচে হবে, নিচে ভূমির একটা সমান্তরাল রেখার সাথে। এই যে মনে করো এই বিন্দু, এই বিন্দুর উন্নতি কোণ কোথায় হবে? এই বিন্দুর উন্নতি কোণ নিচে হবে, এই ভূমির সমান্তরাল রেখার সাথে। জাস্ট কোনাকুনি এভাবে হোক, এভাবে হোক, যেভাবে হোক যোগ করলে যে সূক্ষ্ম কোণটা উৎপন্ন হবে সেটাই তার উন্নতি কোণ। তাহলে এই যে আমাদের এখানে বলা হচ্ছে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ, তাহলে এই যে পি বিন্দু, এটা পি বিন্দুর উন্নতি কোণ নিচে হবে, ও বিন্দুতেই হবে। কার সাথে হবে? এই যে একটা সমান্তরাল রেখার সাথে হবে। কোন কোণটা? যেটা ছোট কোণ, সূক্ষ্ম কোণ, সেটা হবে। তার মানে এই কোণটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে পি ও এ, এই কোণটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। খ হচ্ছে রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে বলা আছে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হবে। মনে রাখবা, অবনতি কোণ বলুক, উন্নতি কোণ বলুক, যাই বলুক না কেন, এটাই তো খুঁটি হয় আর এটা হচ্ছে ছায়া হয়, মানে এটা লম্ব, এটা ভূমি। তো লম্ব আর ভূমি তখনই সমান হয় যখন থিটা এর মান 45 ডিগ্রি হয়। এখন উন্নতি বললেও ওই থিটাকেই বুঝায়, অবনতি বললেও ওই থিটাকেই বুঝায়। সো মান হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। থিটার কোণ, সূক্ষ্ম কোণটা যদি 45 ডিগ্রি হয়, লম্ব ভূমি সমান, মানে গাছের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান, বা খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। তো এরই মাধ্যমে আমরা আমাদের এমসিকিউগুলো সমাধান করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আরেকটা টাইপের, আরেক রকমের এমসিকিউ বা প্রশ্নে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 10ম অধ্যায়ের আমরা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি এমসিকিউ, এখানে বলা আছে ভূরেখার অপর নাম কি। ভূরেখা মানে এই যে ভূমির সমান্তরাল রেখা, যেটা ভূরেখা, এটার অপর নাম হচ্ছে শয়ন রেখা। এটা দেখতে শুয়ে থাকে, ওই হিসাবে তুমি মনে রাখতে পারো যে এটা হচ্ছে শয়ন রেখা। এরপরে প্রশ্ন নাম্বার 2, এখানে আমাদের পাশের চিত্রটা দেখে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। দেওয়া আছে একটা চিত্র, দেখো এই চিত্রটা দেওয়া আছে, দিয়ে আমাদের প্রথমে বলতেছে ডিএসি অবনতি কোণ। দেখো অবনতি কোণ কোথায় হয়? কোন বিন্দুর অবনতি কোণ উপরে ভূমির সমান্তরাল রেখার সাথে যোগ করলে যে সূক্ষ্ম কোণটা হয় সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে এখানে বলা হচ্ছে ডিএসি, ডিএসি মানে এই কোণটা। হ্যাঁ, এটা অবনতি কোণ। কার? সি বিন্দুর অবনতি কোণ বলাই যায়, কারণ সি বিন্দুর অবনতি কোণ এই যে উপরে ভূমির সমান্তরাল রেখার সাথে যোগ করলে যে কোণটা হবে এটা হচ্ছে অবনতি কোণ। তার মানে এটা সঠিক, ডিএসি অবনতি কোণ। আচ্ছা, এরপরে আসে বলতেছে এসিবি উন্নতি কোণ। তাহলে আগে বুঝি উন্নতি কোণ কি। এই যে কোন বিন্দুর উন্নতি কোণ হবে এই নিচে ভূমির সমান্তরাল রেখার সাথে ওই লাইন, ওই বিন্দু থেকে একটা রেখা নিয়ে যোগ করলে এই ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণটা হবে সেটাকে আমরা বলবো যে উন্নতি কোণ।
তাহলে এখানে বলা হচ্ছে এসিবি উন্নতি কোণ। এসিবি কোণ কোনটা ভাইয়া? এসিবি কোণ হচ্ছে এইটা, এটা উন্নতি কোণ। হ্যাঁ, এটা এই বিন্দুর উন্নতি কোণ বলতেই পারি, কারণ এই বিন্দুর উন্নতি কোণ নিচে এই ভূমির সমান্তরাল রেখার সাথে যোগ করলে, এই যে যোগ করলে যে কোণটা হবে এটাকে আমরা বলতে পারি উন্নতি কোণ। এসিবি কোণটা হচ্ছে উন্নতি কোণ। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ডিএসি আর এসিবি সমান। ডিএসি মানে এই কোণটা আর এসিবি মানে এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে সমান। হ্যাঁ, এটা সঠিক। কেন? কারণ আমরা জানি দুইটা সমান্তরাল রেখাকে যদি একটা ছেদক ছেদ করে, যে এটা একটা সমান্তরাল রেখা, এটা একটা সমান্তরাল রেখা, এই সমান্তরাল রেখাকে একটা ছেদক ছেদ করলে এই ছেদকের উপরে বাম পাশের কোণ আর নিচে ডান পাশের কোণ, এই দুইটা কোণ হচ্ছে সমান, এদেরকে একান্তর কোণ বলে। অথবা তুমি জেড হিসাবে মনে রাখতে পারো, এরকম জেড টাইপের কোনো কিছু দেখলে এই জেড এর কোণ আর কোণগুলো হয় সমান। তো দেখো এটা জেড এর মতোই, তাই না? এই বাহু আর এই বাহু সমান্তরাল রেখা, এটা ছেদক, তো এদের কোণ আর এই যে এই দুইটা কোণ, এই দুইটা কোণ হচ্ছে সমান হবে। ডিএসি আর এসিবি এই দুইটা কোণই সমান হবে, তার মানে এটার অ্যান্সার কি? 1 2 3 সবগুলো। 3 নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, 3 আর 4 নাম্বার প্রশ্ন আমাদের এই চিত্র দেখে অ্যান্সার করতে হবে। 3 নম্বরে বলা আছে বিসি বাহুর দৈর্ঘ্য, 4 নম্বরে বলা আছে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সো খুবই সহজ। দেখো এটা কোণ হলে থিটার বিপরীত বাহু, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে ভূমি, আর 90 ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ, যেটার মান দেওয়া আছে 8। এখন প্রথমে আমরা বিসি বাহু বের করব, ভূমি বের করব। দেওয়া আছে অতিভুজ, বের করতে হবে ভূমি। অতিভুজ আর ভূমির সূত্র কি ভাইয়া? অতিভুজ আর ভূমির সূত্র হচ্ছে cos, আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এখন cos থিটার মান কত এখানে ভাইয়া? থিটার মান 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমাদের বিসি আর অতিভুজ হচ্ছে আমাদের 8। এখন cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। হাফ ইকুয়াল টু বিসি ডিভাইডেড বাই 8। বিসি আর 2 গুণ দিলে হবে 2 বিসি, 8 আর 1 গুণ দিলে হবে 8। তাহলে বিসি সমান কি হবে? 2 গুণাকার আছে, পাশে গেলে ভাগ, 8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4। তার মানে বিসি বাহুর দৈর্ঘ্য 4। এই যে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। এরপর আমাদের বলতেছে এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সো এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি মানে হচ্ছে লম্ব। সো লম্বর সাথে কাকে দিব? তুমি ভূমিকেও নিতে পারো, যেহেতু ভূমির মান আছে এখন, অথবা অতিভুজকেও নিতে পারো, তোমার ইচ্ছা। তো আমি লম্ব আর ভূমিকেই নিলাম, লম্বের সাথে ভূমিকেই নিলাম। লম্ব আর ভূমির সূত্র কি? ট্যান। থিটার মান কত এখানে? 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি সমান কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের এখানে এ বি, আর ভূমি যেটা, ভূমির মান তো 4। ট্যান 60 ডিগ্রির মান √3 ইকুয়াল টু এ বি ডিভাইডেড বাই 4। এই √3 নিচে কিছু নাই, মানে 1 আছে। এবার কোনাকুনি গুণ দাও, এ বি আর 1 গুণ দিলে হবে এ বি, 4 আর √3 গুণ দিলে হবে 4√3। তার মানে এ বির মান দাঁড়াচ্ছে আমাদের কি? 4√3 মিটার। শেষ। তাহলে এ বির মানও আমরা নির্ণয় করে ফেললাম। সো এরই মাধ্যমে আমাদের এমসিকিউ গুলো কিন্তু সমাধান হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আরেকটা অধ্যায় বা আরেকটা টাইপ, আরেকটা প্রশ্ন নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নবম দশম শ্রেণীর গণিতের নতুন একটা ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায়ের 11.2 অনুশীলনীর কিছু এমসিকিউ প্রশ্ন আছে। এখানে 1 থেকে 5টি এমসিকিউ আছে। তো আমরা সেই এমসিকিউ গুলো একটু আলোচনা করার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, দেখি আমরা সবাই একসাথে বুঝতে পারি কিনা। দেখো, প্রথমে বলা আছে
যে এবিসি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? দেখো আমরা জানি যে তিনটা জিনিস যদি ক্রমিক সমানুপাতি হয়, যেমন এবিসি এখানে বলা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এই ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে এই এ বাই বি ইকুয়াল বি বাই সি, মানে আমরা এটা বলতে পারি এ বাই বি প্রথমটা ডিভাইডেড বাই দ্বিতীয়টা ইকুয়াল দ্বিতীয়টা ডিভাইডেড বাই তৃতীয়টা, যদি ক্রমিক সমানুপাতি হয়। যেহেতু এটা ক্রমিক সমানুপাতি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এখন যদি আমরা এখানে কোনাগুনি গুণ দেই, বি আর বি গুণ দিলে হবে বি স্কোয়ার, এ আর সি গুণ দিলে হবে এসি, তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। আচ্ছা এবার আসো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করলে আমরা দেখবো এখানে বলা আছে আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3, মানে দুইজনের বয়সের অনুপাত দেওয়া আছে 5:3 এবং আরিফের বয়সটা অ্যাকচুয়াল বয়সটা দেওয়া আছে 20 বছর। দেখো 5:3 মানে একজনের বয়স 5 একজনের বয়স 3 না কিন্তু, ঠিক আছে। অ্যাকচুয়াল বয়স আরিফেরটা বলা আছে যে আরিফের যে অ্যাকচুয়াল বয়স সেটা হচ্ছে 20 বছর, আর বলছে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। তো সেটা আমরা পরে যে আমরা আগে দুইজনের অ্যাকচুয়াল বয়সটা বের করি। একজনের তো দেওয়া আছে 20, আরেকজনের কত হবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি বা আমরা এটা বের করি। দেখো কত হবে, আমরা যদি দেখি এখানে এখানে বলা হচ্ছে আরিফ ও আকিবের বয়সের অনুপাত। অনুপাত দেওয়া থাকলে আমরা এদের সাথে এক্স গুণ করে নিব। তো আমরা এখানে দিতে পারি যে আরিফ আর হচ্ছে তোমার যে আকিব, এই দুইজনের অ্যাকচুয়াল বয়সের অনুপাত, যে আরিফ ও আকিবের অ্যাকচুয়াল বয়স হচ্ছে, আরিফেরটা আমরা ধরে নিব হচ্ছে, যেহেতু আরিফেরটা 5 এটাকে আমরা ধরে নিব 5x, আর আকিব যে আকিবের বয়সটা আমরা ধরে নিব হচ্ছে 3x, যেহেতু 3 আছে x আমরা এখানে ধরে নিব। এখন আরিফের কিন্তু অ্যাকচুয়াল বয়স দেওয়া আছে 20 বছর, তো আরিফের বয়স আমরা বের করছি 5x, বাট প্রশ্নে বলা আছে আরিফের বয়স 20 বছর, তার মানে 5x = 20। x এর মান কত হবে বলো তো? 5 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 20 কে 5 দিয়ে ভাগ করলে হবে 4, তার মানে x এর মান কত দাঁড়াচ্ছে? x এর মান হচ্ছে 4। তো আরিফের বয়স তো 20, ভালো কথা। এবার আকিবের বয়স আমরা বের করতে পারবো কিভাবে? দেখো আকিবের বয়স ছিল 3x, তাহলে আকিবের অ্যাকচুয়াল বয়স এখন কত হবে? আকিবের অ্যাকচুয়াল বয়স হবে 3 * x এর মান তো আমরা জানি, x এর মান কত? 4, 4 বসালে 3 4 কত হবে? 12, তাহলে আকিবের বয়স কত হবে? আকিবের বয়স হবে 12। আর আরিফের বয়স কত? আরিফের বয়স হচ্ছে 20, তাহলে আকিবের বয়স 12 আর আরিফের বয়স তো প্রশ্নেই বলা আছে 20। এখন আসো বলতেছে কত বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। তখন আমরা জানি না কত বছর পর, আমরা ধরে নিলাম যে ওয়াই বছর পর। তাহলে ওয়াই বছর পর আরিফের বয়স কত হবে বলো তো? ওয়াই বছর পর আরিফের বয়স হবে 20 + y, এখন যেহেতু 20 তার মানে ওয়াই বছর পর 20 এর সাথে ওয়াই যোগ করতে হবে। ওয়াই বছর পর আকিবের বয়স কত হবে? আকিবের বয়স এখন 12, তার মানে ওয়াই বছর পর আকিবের বয়স হবে 12 + y। কত বছর পর আমরা জানি না, আমরা ধরে নিলাম ওয়াই বছর পর, সো ওয়াই এর মানটাই আসলে আমাদের অ্যান্সার হবে। সো এখন এই কত বছর পর, ওয়াই বছর পর তাদের বয়স এটা, এখন ওয়াই বছর পর তাদের বয়সের অনুপাত এত। এখন বলতেছে ওই যে কত বছর পর, কতটাকে আমরা ওয়াই ধরছি, সো ওয়াই বছর পর তারা প্রশ্নেও বলে দেওয়া আছে তাদের বয়সের অনুপাত কত হইতে হবে? 7:5। তার মানে ওয়াই বছর পর আমরা এটা বের করছি, বাট প্রশ্নে বলা আছে কি 7:5 হইতে হবে, তার মানে এটা সমান আমরা লিখতে পারি 7:5। এখন আমরা এটাকে সমাধান করলেই ওয়াই এর মান পেয়ে যাব, সেটাই আমাদের সে কত বছর। তো কিভাবে? অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি 20 + y ডিভাইডেড বাই 12 + y, আর এখানে হবে 7/5। এখন আসলে কোনাকুনি যদি আমরা গুণ দেই, 5 এর সাথে এটা গুণ দিলে 5 এর সাথে 20 গুণ দিলে 5 20 100, 5 এর সাথে y গুণ দিলে হবে 5y, 7 এর সাথে 12 গুণ দিলে হবে 84, 7 এর সাথে y গুণ দিলে হবে 7y আর কি। ওকে, সো এখন 100 এর জায়গায় 100 রাখলাম, +84 বাম পাশে আসলে হয়ে যাবে -84, আর এখানে 7y আছে +5y, ওই পাশে গেলে -5y হয়ে যাবে। 100 থেকে 84 বিয়োগ করলে হবে 16, 7y থেকে 5y বিয়োগ করলে হবে 2y, তাহলে ওয়াই এর মান কত? 2 এখানে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8, তার মানে ওয়াই এর মান কত দাঁড়াচ্ছে? ওয়াই এর মান হচ্ছে 8। সো ওয়াই এর মান যেহেতু 8 আসতেছে, তার মানে আমরা এখানে ওয়াই ধরছি কত বছর, তার মানে 8 বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। আশা করি বুঝতে পেরেছো, আমাদের এই প্রশ্নটাও সমাধান হয়ে গেল। এবার আসো 3 নাম্বার প্রশ্নটার অ্যান্সার কি? 2 নাম্বারের অ্যান্সার হচ্ছে এই যে গ, 8 বছর পর। এবার আসো 3 নম্বর প্রশ্ন, এখানে আমাদের বলা আছে x অনুপাত y সমান 7:5। ওকে, কি বলা আছে? x অনুপাত y সমান 7:5। এরপর বলা আছে y অনুপাত z সমান 5:7, y অনুপাত z সমান 5:7। এখন আমাদের বলছে x অনুপাত z কত হবে। তো তুমি এখানে দেখবা এই দুইটা অনুপাতের মধ্যে একটা কমন রাশি আছে y, এখানেও y আছে এখানেও y আছে, বাট এখানে y এর মান কত? 5,
বাট এখানে ওয়াই এর মান কত, ও এখানেও তো আমি 5ই দেখতে পাচ্ছি, এই যে এখানে হচ্ছে 7:5, এখানেও 5, তো তোমার যদি এখানে ওয়াই এর মান সেম না থাকে, সেম করা লাগে গুণ করে, বাট এখানে আমাদের সেমই আছে, কোনো প্যারা নাই। তো তাহলে সেক্ষেত্রে এখন আমরা এক কাজ করতে পারি, তিনটাকে একসাথে লিখতে পারি, এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড। যখন এই ওয়াই দুইটা সেম হবে, এখানেও ওয়াই এর মান 5, এখানেও ওয়াই এর মান 5, যখন ওয়াই এর মান সেম হয়ে যাবে, মানে যে জিনিসটা কমন সেটার মান যদি সেম করে ফেলো বা প্রশ্নেই করে দেওয়া থাকে, তাহলে তুমি এই তিনটাকে এক্স ওয়াই জেড কে একসাথে লিখতে পারো। এক্স কে লিখবে এই যে 7, ওয়াই কে লিখবে দুই জায়গায় তো সেটা সেম 5, আর জেড কেও লিখবে হচ্ছে তুমি 7। ওকে, তো এখন আমাদের এখানে বলা হচ্ছে তাহলে এক্স অনুপাত জেড এর মান কত। সো দেখো একটু যদি ভালো করে খেয়াল করো, এখানে এক্স এর মান কত 7, এখানে জেড এর মান কত 7, তার মানে এক্স এর মানও 7, জেড এর মানও 7, তাহলে এক্স অনুপাত জেড সমান কি হবে বলো তো, 7 অনুপাত 7 হবে। এখন দেখো তো অপশনে কোথাও 7 অনুপাত 7 আছে, নাই, তার মানে কি অ্যান্সার নাই, আছে। দেখো 7 অনুপাত 7 মানে কি বলো তো, 7 অনুপাত 7 মানে হচ্ছে 1 অনুপাত 1, কেন, কারণ উভয় পক্ষে তুমি এই যে দুই জায়গায় 7 দিয়ে ভাগ করো, তাহলে এটাও 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে, তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 1:1। এখন এখানে কোথাও আছে, এই যে এটা আছে, উভয় পক্ষে 35 দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যাবে, এটাকে 35 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, 1:1, তার মানে অ্যান্সার হচ্ছে কি খ, খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসো 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে এখানে আমরা দেখতে পাচ্ছি বলা আছে এক্স অনুপাত ওয়াই সমান 2:1, 2:1, আর ওয়াই অনুপাত জেড হচ্ছে 2:1। সো এখন এখানে কি ওয়াই এর মান সেম আছে কিনা দেখো তো, না, এখানে দেখো ওয়াই এর মান 1 আর এখানে ওয়াই এর মান 2, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি প্রথমে এক্স অনুপাত ওয়াই, যেটা এই যে এক্স অনুপাত ওয়াই, এটার মান দেওয়া আছে 2:1, আর পরেরটার মধ্যে ওয়াই অনুপাত জেড যেটা, সেটার মান দেওয়া আছে 2:1। তাহলে এখানে ওয়াই এর মান সেম নাই, সো ওয়াই এর মান তোমাকে সেম করতে হবে। কিভাবে দেখো, ওয়াই এর মান এখানে কত 1, কিন্তু এখানে ওয়াই এর মান কত 2, তো সেম কিভাবে করব, সেম করার নিয়ম হচ্ছে এইখানের ওয়াই এর মান দিয়ে ওইটাকে গুণ, ওইখানের ওয়াই এর মান দিয়ে নিচেরটাকে গুণ। এখানের ওয়াই এর মান কত 1, আর এখানে ওয়াই এর মান কত 2, সো এখানে যেহেতু ওয়াই এর মান 2, এই 2 দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে। সো 2 দিয়ে গুণ করলে কি হবে, এই যে এক্স অনুপাত ওয়াই এখন হয়ে যাবে কি জানো, এই যে এক্স অনুপাত ওয়াই এখন যেহেতু এটাকে 2 দিয়ে গুণ করব, 2 দুগুণে 4, আর এটা একের সাথে 2 গুণ দিলে 2। কেন 2 দিয়ে গুণ করছি, কারণ দ্বিতীয় অনুপাতের মধ্যে ওয়াই এর মান 2, এই জন্য। এবার দ্বিতীয়টাকে গুণ দিব, ওয়াই অনুপাত জেড, এটাকে কত দিয়ে গুণ দিব, এখানে ওয়াই এর মান কত 1, তাহলে 1 দিয়ে গুণ দিব। আসলে আমি কথা হচ্ছে ওয়াই দিয়ে কেন গুণ দিচ্ছি, ওয়াই এর মান দিয়ে কেন গুণ দিচ্ছি, কারণ ওয়াই দুই জায়গায় আছে এই জন্য। তো আচ্ছা যাই হোক, এখানে ওয়াই এর মান 1, 1 দিয়ে গুণ দিব, 1 দিয়ে গুণ দিলে এটাই হবে 2:1ই হবে। তাহলে এখন দেখো ওয়াই এর মান মিলে গেছে, এই যে ওয়াই এর মান এখানেও 2, ওয়াই এর মান এখানেও 2। তাহলে এখন আমরা একসাথে লিখতে পারি এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান এক্স এর মান হচ্ছে 4, ওয়াই এর মান এখানেও 2, এখানেও 2, সো 2, আর জেড এর মান হচ্ছে 1। এখন আমাদের প্রশ্নে বলতেছে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে কি ভাইয়া বলো তো, এই মাঝখানেরটা স্কোয়ার সমান প্রথমটার শেষেরটার গুণফল, মাঝখানেরটা কত 2, 2 স্কোয়ার সমান অর্থাৎ ওই যে এক্স ওয়াই স্কোয়ার সমান এক্স জেড, ওইটাই আর কি। তো এই মাঝখানেরটা হচ্ছে 2, 2 স্কোয়ার সমান হবে 4:1, 4:1, আসলেই তো তাই, 2 স্কোয়ার মানে 4, 4 আর 1 গুণ দিলে 4ই হয়, তার মানে এটা সঠিক, এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি, এটা সঠিক। আচ্ছা এবার আসো পরেরটা, বলতেছে জেড অনুপাত এক্স সমান 1:4। আচ্ছা জেড অনুপাত এক্স, জেড অনুপাত এক্স, জেড এর মান কত এখানে ভাইয়া 1, এক্স এর মান কত এখানে 4, তার মানে জেড অনুপাত এক্স সমান হচ্ছে, জেড এর মান হচ্ছে 1 আর এক্স এর মান হচ্ছে 4, তাহলে 1:4, তাহলে এটাও কিন্তু সঠিক। এবার আসো 3 নাম্বারটা। 3 নাম্বারটার মধ্যে কয়েকভাবে এটা করা যায়, তুমি মান দিয়েও করতে পারো আর অন্যভাবেও করা যায়, আমরা মান দিয়েই করি, সমস্যা নেই। ওয়াই স্কোয়ার, ওয়াই এখানে তুমি মান 2 ধরে নাও, এই যে ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 2, সো ওয়াই স্কোয়ার মানে 2 স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস জেড আর এক্স, জেড এর মান 1 ধরো, এক্স এর মান 4 ধরো, 1:4, তাহলে 2 স্কোয়ার মানে কত দাঁড়াচ্ছে 4, আর এখানে 4 একে 4, তাহলে কত হয় টোটাল 8। এবার দেখো তো ডান পাশে 8 হয় কিনা, 4 ইন্টু ওয়াই এর মান কত দেখো তো, ওয়াই এর মান হচ্ছে আমাদের 2, এই যে 4 ইন্টু ওয়াই এর মান 2, জেড এর মান কত, জেড এর মান হচ্ছে 1, তাহলে কত হয় 4 দুগুণে 8, 8 একে 8, তার মানে 8ই হচ্ছে, হ্যাঁ, তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সেম হচ্ছে, সো এটাও সঠিক। তাহলে 4 নম্বরের অ্যান্সার আমরা ফাইনালি বলতে পারি 1, 2, 3 সবগুলোই হচ্ছে রাইট অ্যান্সার।
এবার আসা সর্বশেষ প্রশ্ন, এই যে এইটা, এখানে আমাদের বলা হচ্ছে যে এটা আমরা সমাধান করি, এখানে যোজন বিয়োজনের মাধ্যমে এটা আমাদের করতে হবে। তো আমরা যদি এটা একটু দেখি যে এই জায়গার মধ্যে আমাদের খেয়াল করো, এখানে আমাদের বলা আছে a বাই এক্স ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, নিচে হচ্ছে 2mn। এখন এখান থেকে আমাদের বের করতে হবে এইটার মান। সো প্রথমে আমরা এক কাজ করি, এখানে দেখো a প্লাস এক্স আছে, তো a প্লাস এক্স নিচে a মাইনাস এক্স, এটা বানাতে হলে কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে এই লবে যেটা থাকবে সেটা তুমি উপরেও লিখবা নিচেও লিখবা, হরে যেটা থাকবে সেটা উপরে যোগ আকারে লিখবা নিচে বিয়োগ আকারে লিখবা, এই হরের এক্সকে, যোজন বিয়োজনের নিয়ম। এখানেও সেম, লবে কি আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার উপরেও লিখবা নিচেও লিখবা। এবার হরে যেটা আছে 2mn সেটা উপরে যোগ আকারে লিখবা নিচে বিয়োগ আকারে লিখবা। ওকে, এখন এখানে আমরা a প্লাস এক্স বাই a মাইনাস এক্স এটা ঠিকঠাক রাখতেছি, এইটাকে আমরা একটু সাজায় লিখবো। এম স্কোয়ার এই যে প্লাস 2mn এটা মাঝখানে লিখবো, আর প্লাস এন স্কোয়ার এটা লাস্টে লিখবো। একটু সাজায় লিখলাম, 2mn কে মাঝখানে লিখলাম। এরপরে নিচের ক্ষেত্রেও সেম, মাইনাস 2mn কে মাঝখানে লিখবো, মাইনাস 2mn, আর লাস্টে হচ্ছে এন স্কোয়ার। কেন এইভাবে সাজায় লিখলাম সেটা তুমি এখনই বুঝতে পারবা, দেখো সূত্র হয়ে যায় এখানে। তো বাম পক্ষে কি আছে? a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। ডান পক্ষে দেখো উপরেরটা কিন্তু সূত্র পড়ে a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো তুমি যদি দেখো এটা কিন্তু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটাকে আমরা লিখতে পারি m প্লাস n হোল স্কোয়ার। আচ্ছা, হোল স্কোয়ারটা পরে দিচ্ছি। নিচে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে নিচেরটা হচ্ছে m মাইনাস n হোল স্কোয়ার। সো দুইটা যেহেতু হোল স্কোয়ার, এর জন্য একসাথে দিয়ে দিলাম। এবার বলো তো স্কোয়ারকে যদি বাম পাশে আনি কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। সো রুট করে দিব আমরা একসাথে, যে রুট করে স্কোয়ার এই পাশে এসে রুট হয়ে যাবে, তাহলে a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স। এখানে থাকবে m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n। তাহলে m প্লাস n বাই m মাইনাস n, এটার মান আমরা পেয়ে গেলাম রুট ওভার a প্লাস এক্স বাই রুট ওভার a মাইনাস এক্স। ওই রুট তুমি আলাদা আলাদা করেও দিতে পারো, কোনো সমস্যা নাই, রুট একসাথে না দিয়ে তুমি আলাদা আলাদা করে দাও, কোনো প্রবলেম নাই। সো এটার মান আমাদের কাছে জানতে চেয়েছে, যে দেখো এটার মান হচ্ছে m প্লাস n বাই m মাইনাস n। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। সো এরই মাধ্যমে আমরা আমাদের সবগুলা এমসিকিউ শেষ করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আরেকটা টাইপের এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।